নমস্কার, প্লাম্বিং ট্রেডের এই মডিউলে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা একটি ট্যাপ ব্যবহার করে এমএস ফ্ল্যাট বা হালকা স্টিলের ফ্ল্যাট বারে একটি অভ্যন্তরীণ থ্রেড বা স্ক্রু গর্ত তৈরি করতে শিখব এবং ডাই সেট ব্যবহার করে পাইপের ওপর একটি বাইরের থ্রেড তৈরি করতে শিখব। উদ্দেশ্য, এই পাঠের শেষে আপনি সক্ষম হবেন স্ক্রাইবিং ব্লক দিয়ে গর্ত চিহ্নিত করতে, স্তম্ভ বা বেঞ্চ ড্রিলিং মেশিন ব্যবহার করে ছিদ্র করতে, অভ্যন্তরীণ থ্রেডিংয়ের জন্য ট্যাপ ড্রিলের আকার নির্ধারণ করতে, হাতের ট্যাপ এবং একটি ট্যাপ রেঞ্চ ব্যবহার করে অভ্যন্তরীণ থ্রেড সরবরাহ করতে, হাতের ট্যাপ ব্যবহার করে অভ্যন্তরীণ থ্রেড কাটতে, ডাই সেট প্রদানকারী বাইরের থ্রেড নির্বাচন করতে এবং হ্যান্ড টুলগুলি শনাক্ত করতে, বাহ্যিক থ্রেড সরবরাহকারী পাইপ এবং এর প্রকারগুলি শনাক্ত করতে, বিভিন্ন লকিং ডিভাইস ব্যবহার করতে। এর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং উপাদান হল একটা হ্যান্ড ট্যাপ সেট, একটা পাইপ ভাইস, একটা মেজারিং টেপ, একটা হ্যাকসো ফ্রেম এবং ব্লেড, একটা অয়েল ক্যান, একটা ডাবল এন্ডেড স্প্যানার, একটা রিং স্প্যানার, এমএস ফ্ল্যাট প্রয়োজন মতো, তেল প্রয়োজন মতো, কটন ওয়েস্ট প্রয়োজন মতো, কটার বোল্টস এবং নাটস প্রয়োজন মতো, কটার পিনস প্রয়োজন মতো, একটা বিএসপি ডাই স্টক এবং ডাইস, একটা বেঞ্চ ভাইস। আসুন এখন হাতের ট্যাপ ব্যবহার করে অভ্যন্তরীণ থ্রেড কাটা শিখি। উপাদানটি তার আকারের জন্য পরীক্ষা করুন, মার্কিং মিডিয়া প্রয়োগ করুন, অঙ্কন মাত্রা অনুযায়ী ফ্ল্যাট বারে স্ক্রু গর্তের অবস্থান চিহ্নিত করুন এবং একটি সেন্টার পাঞ্চ দিয়ে গর্তের কেন্দ্রে পাঞ্চ করুন। মনে রাখবেন, বড় গর্তগুলির পরিধিকে একটি 60 ডিগ্রি প্রিক পাঞ্চ দিয়ে পাঞ্চ করতে হবে। মেশিন ভাইসের ওপর কাজের অংশটি ঠিক করুন। এছাড়াও ড্রিল চাকে 4 mm ড্রিল ঠিক করুন এবং 4 mm ড্রিলের জন্য স্পিন্ডেলের গতি সেট করুন, কারণ এটি সমস্ত গর্তের জন্য পাইলট হিসেবে ব্যবহার করা যেতে পারে। তারপর 8, 10 এবং 16 mm ড্রিল এক এক করে ঠিক করুন এবং অঙ্কন অনুযায়ী কাজের অংশের মধ্যে গর্ত ড্রিল করুন। ড্রিলিং করার সময় কুলেন্ট করতে ভুলবেন না। ড্রিলিং মেশিনের স্পিন্ডেল থেকে ট্যাপার শ্যাঙ্ক ড্রিল অপসারণের জন্য একটি ড্রিফট ব্যবহার করুন। ড্রিলের ব্যাস অনুসারে স্পিন্ডেলটির আরপিএম সামঞ্জস্য করুন, কাজের অংশটি সম্পূর্ণ করুন এবং সমস্ত কোণে জিবার করুন। এছাড়াও তেলের একটি পাতলা আবরণ প্রয়োগ করুন এবং মূল্যায়নের জন্য এটি সংরক্ষণ করুন। সতর্কতা, ড্রিল চাকে ড্রিলকে শক্ত করার জন্য চাক কি ব্যবহার করুন এবং এটি অপসারণের জন্য ড্রিফটে হাতুড়ি ব্যবহার করবেন না। এরপরে আসুন একটি ড্রিলিং মেশিন ব্যবহার করে বিভিন্ন ব্যাসের গর্ত ড্রিল করা শিখি। একটি সেন্টার পাঞ্চ ব্যবহার করে ছিদ্র করার জন্য গর্তের কেন্দ্রে পাঞ্চ করুন। ড্রিল পরিষ্কার করতে দুটি সমান্তরাল বার ব্যবহার করে নিরাপদ মেশিনে কাজ সেট করুন। ড্রিলিং মেশিনের স্পিন্ডেলে ড্রিল চাক ফিক্স করুন এবং পাইলট হোলের জন্য ড্রিল চাকে 4 mm ব্যাসের ড্রিল ঠিক করুন। উপযুক্ত কোণ পুলিতে বেল্ট স্থানান্তর করে স্পিন্ডেলের গতি নির্বাচন করুন। 4 mm ড্রিল ব্যবহার করে প্রথমে সমস্ত গর্ত ড্রিল করুন। এটি 8 mm, 10 mm এবং 16 mm ব্যাসের ড্রিলের জন্য একটি পাইলট গর্ত হিসেবে কাজ করবে। 8 mm এবং 10 mm গর্ত ড্রিল করে এটি অনুসরণ করুন। একবার ড্রিল হয়ে গেলে ড্রিল চাকটি সরিয়ে ফেলুন। নিশ্চিত করুন যে ড্রিলটি ভাইসের মধ্যে খারাপ অবস্থায় নেই। তারপর নিরাপদে ড্রিল চাকের মধ্যে ড্রিল ঠিক করুন। যেহেতু বৃহৎ ব্যাসের ড্রিলগুলি মোটা, সেহেতু ড্রিলগুলির ডেড সেন্টারগুলির কেন্দ্রে পাঞ্চ চিহ্ন বসতে পারে না। এর ফলে গর্তের অবস্থান পরিবর্তন হতে পারে। পুরো ডেড সেন্টারগুলি সহজেই উপাদানের মধ্যে প্রবেশ করতে পারে না এবং ড্রিলের ওপর গুরুতর চাপ চাপিয়ে দেয়। প্রাথমিকভাবে পাইলট গর্ত খনন করে এই সমস্যাগুলি কাটিয়ে উঠতে পারেন। যে সতর্কতা অবলম্বন করতে হবে সেটি হলো, খালি হাতে চিপস অপসারণ করবেন না, সব সময় একটি ব্রাশ ব্যবহার করুন। মেশিন চলাকালীন বেল্ট পরিবর্তন করার চেষ্টা করবেন না। যখন গর্তের মাধ্যমে ট্যাপিং করা হয়, সূত্র বা টেবিল ব্যবহার করে ট্যাপ ড্রিলের আকার নির্ধারণ করুন। তারপর সেই অনুযায়ী গর্তটি ড্রিল করুন। মনে রাখবেন, একটি ছোট গর্ত ট্যাপ ভাঙতে পারে। সহজ সারিবদ্ধকরণ এবং ট্যাপ বন্ধ শুরু করার জন্য ড্রিল করা গর্তের শেষটি চেম্বার করুন। ভাইসের মধ্যে দৃঢ়ভাবে এবং অনুভূমিকভাবে কাজের অংশটি ধরে রাখুন। কাজের অংশের ওপরের পৃষ্ঠটি ভাইস জয়ের স্তরের সামান্য ওপরে হওয়া উচিত। এটি ট্যাপ সারিবদ্ধ করার সময় কোনো বাধা ছাড়াই একটি ট্রাই স্কোয়ার ব্যবহার করতে সাহায্য করবে। সঠিক আকারের ট্যাপ রেঞ্জে প্রথম ট্যাপ বা ট্যাপার ট্যাপ ঠিক করুন। যদি রেঞ্জটি খুব ছোট হয় তবে ট্যাপটি ঘোরানোর জন্য
এটির বেশি শক্তি প্রয়োজন হবে। বড় এবং ভারী রেঞ্চগুলি ওপরের দিকে ঘুরলে কাজ করবে না, কারণ এটি কেটে যায় এবং ট্যাপটি ভেঙে যেতে পারে। রেঞ্চটি একটি অনুভূমিক সমতলে রয়েছে কিনা তা নিশ্চিত করতে চেম্পার্ড গর্তে ট্যাপটিকে উল্লম্বভাবে রাখুন। স্থির নিম্নমুখী চাপ প্রয়োগ করুন এবং থ্রেডটি শুরু করতে ক্লকওয়াইজ ধীরে ধীরে ট্যাপ রেঞ্চটি ঘুরিয়ে দিন। কেন্দ্রের কাছাকাছি ট্যাপ রেঞ্চ ধরে রাখুন। আপনি যখন সেটিংসে হস্তক্ষেপ না করে থ্রেড শুরু করার বিষয় নিশ্চিত হবেন, তখন ট্যাপ থেকে রেঞ্চটি সরান। নিশ্চিত করুন যে ট্যাপটি একটি ট্রাই স্কোয়ার ব্যবহার করে উল্লম্ব হয়, যা একে অপরের 90 ডিগ্রিতে থাকে। ট্যাপ ইনস্টলেশনের বিপরীত দিকে আরও চাপ প্রয়োগ করে প্রয়োজনে এটিকে সংশোধন করুন। আবার ট্যাপ অ্যালাইনমেন্ট পরীক্ষা করুন। এটি প্রথম কয়েক বাঁকের মধ্যে সংশোধন করা উচিত। পরে করা হলে ট্যাপ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ট্যাপটি উল্লম্বভাবে অবস্থান করার পরে কোনো নিম্নমুখী চাপ প্রয়োগ না করে প্রান্তে ধরে রেখে রেঞ্চটিকে হালকাভাবে ঘুরিয়ে দিন। হাত দিয়ে এক্সার্টেড রেঞ্চ প্রেশার ভালোভাবে ভারসাম্য করা উচিত। একপাশে অতিরিক্ত প্রেশার হলে ট্যাপের প্রান্তিককরণ পরিবর্তন হতে পারে এবং ট্যাপটি ভেঙে যেতে পারে। থ্রেড কাটা অবিরত রাখুন। পর্যায়ক্রমে প্রায় 1/4 পেছনের দিকের বাঁক চিপগুলি ভাঙতে সহায়তা করে। যখন আপনি কোনো প্রতিরোধ অনুভব করেন তখন পিছনের দিকে বাঁকানো বন্ধ করুন। সম্পূর্ণভাবে থ্রেড না হওয়া পর্যন্ত থ্রেড কাটুন। ঘর্ষণ এবং তাপ কমাতে থ্রেড কাটার সময় একটি কাটিং তরল ব্যবহার করতে ভুলবেন না। কাজের অংশ থেকে চিপগুলি সরান এবং একটি ব্রাশ দিয়ে ট্যাপ পরিষ্কার করুন। কাজটি হয়ে গেলে মধ্যবর্তী এবং প্ল্যাগ ট্যাপ ব্যবহার করে পরিষ্কার করুন, কারণ প্রথম ট্যাপটি সম্পূর্ণরূপে গর্তে প্রবেশ করলে এটি কোনো থ্রেড কাটবে না। এই অনুশীলনের সময় এখানে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে, যেমন নিশ্চিত করুন যে কাজটি হয়ে গেলে মধ্যবর্তী এবং প্ল্যাগ ট্যাপ ব্যবহার করে পরিষ্কার করুন, কারণ প্রথম ট্যাপটি সম্পূর্ণরূপে গর্তে প্রবেশ করলে এটি কোনো থ্রেড কাটবে না। এই অনুশীলনের সময় এখানে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে, যেমন নিশ্চিত করুন যে ছিদ্রের ব্যাস ট্যাপের আকারের সাথে মিলছে। প্রতি কোয়ার্টার টার্নের পর চিপ ভাঙতে পেছনের দিকে ঘুরতে হবে। ট্যাপের আকারের সাথে মানানসই একটি রেঞ্জ নির্বাচন করতে হবে। পরবর্তী অংশের জন্য আসুন কাস্ট লোহা বা সিআই ট্যাপিং এর উপর আমাদের প্রচেষ্টাকে ফোকাস করি। গৃহস্থালির জল সরবরাহ জলের লাইন। প্রথমে জল সরবরাহ বন্ধ করুন। ট্যাপ করার জন্য অবস্থান চিহ্নিত করুন, যা শুধুমাত্র মেইনের ওপরে থাকা উচিত। পাইপ সি ক্ল্যাম্পে জর্জেট ব্রেস ঠিক করুন। মার্কিং অনুযায়ী ড্রিলটি ঢোকান এবং হ্যান্ডেলটি ঘুরিয়ে দিন। ওপরের স্ক্রুটি শক্ত করে গর্তটি ড্রিল করুন। জর্জেট ড্রিলটি সরান এবং একটি ট্যাপার পাইপ ট্যাপ দিয়ে অভ্যন্তরীণ থ্রেডগুলি কাটুন। প্রয়োজনীয় সংযোগ গঠনের জন্য একটি ফেরুল ফিট করুন। তারপর ফেরুলের ভেতরে ভাল্ব খুলুন এবং ক্যাপটি বন্ধ করুন। আসুন এখন বিভিন্ন লকিং ডিভাইস ব্যবহার করা শিখি। প্রথমটি হল লক নাট। বোল্টে লকিং নাট ফিট করুন, তারপর নাটটি বোল্টে ফিট করুন। দ্বিতীয় অংশ হল ক্যাসেল নাট। বোল্টে নাট ফিট করুন, তারপর নাটের ওপরে নলাকার আকৃতির কলারে একটি স্লট কাটুন। তারপর কলারের স্লটে কটার পিনটি ঢোকান। শেষ অংশটি হল স্লটেড নাট। বোল্টের ওপরের প্রান্তে একটি স্লট কাটুন, তারপর নাটের ওপর নলাকার আকৃতির কলারে একটি স্লট কাটুন এবং নাট ও বোল্টের স্লটের মধ্যে দিয়ে একটি স্প্লিট পিন ঢোকান। আসুন দেখি এই কাজের জন্য কোন কোন সরঞ্জাম এবং যন্ত্রের প্রয়োজন। টাইপ ডাই স্টক ব্যবহার করা যাক। ডাইয়ের একটি সেট এবং জর্জেট টাইপ ডাই স্টক নির্বাচন করুন। সমন্বয় লিভার খুলুন। 0 সেটিং মার্ক ডাই স্টকের সাথে মিলিত করুন এবং যথাক্রমে ডাই এবং ডাই স্টকের সংখ্যা অনুসারে 4টি ডাই সন্নিবেশ করুন। নিশ্চিত করুন যে ডাইগুলি সঠিক অবস্থানে বসেছে কিনা তা নিশ্চিত করে চেষ্টা করুন যেন ডাইটির ওপরের প্রান্তে থাকা সংখ্যাটি যে স্লটে স্থাপন করা হবে তার সংখ্যার সাথে মিলে যায়। একটি পাইপ ভাইজে পাইপ ফিক্স করুন এবং এটি ঘূর্ণনের থেকে প্রতিরোধ করার জন্য শক্ত করুন। নিশ্চিত করুন যে পাইপের প্রজেকশন ভাইজ 150 থেকে 250 mm এর মধ্যে রয়েছে কিনা। সেলফ সেন্টারিং পাইপ গাইড খুলুন এবং পাইপের শেষে স্লটটি স্লাইড করুন। স্লাইডিংয়ের জন্য পাইপ গাইডটি সঠিকভাবে সেট করা হলে ফিট করুন এবং অবস্থানে লক করুন। থ্রেড করা অংশে একটি কাটিং লুব্রিক্যান্ট প্রয়োগ করুন। জিআই পাইপ থ্রেড করার সময় সর্বদা লুব্রিকেশন তেল ব্যবহার করুন। স্টকে সামান্য চাপ প্রয়োগ করুন এবং হ্যান্ডেলটিকে পাইপ অক্ষের ডান কোণে রাখুন। যখন ডাইস পাইপের মধ্যে কেটে যায় তখন ঠেলাঠেলি বন্ধ করুন এবং হ্যান্ডেলটি ওপরে ও নিচে নিয়ে গিয়ে ঘূর্ণন চালিয়ে যান। প্রথম থ্রেড কাটার পর পাইপে লুব্রিকেন্ট লাগান। হাতলগুলি ক্লকওয়াইজ ঘোরাতে থাকুন এবং পাইপ থ্রেডের দৈর্ঘ্য পরীক্ষা করুন। নিশ্চিত করুন যে থ্রেডের দৈর্ঘ্য সকেট বা কাপলিংয়ের অর্ধেক পথ ফিট করার জন্য যথেষ্ট কিনা। যদি ডাই স্টক এবং ডাই স্টিক হয়ে যায় তবে চিপগুলি ভাঙার জন্য স্টকটি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে দিন। তারপর জর্জেট নবটি উল্টে দিন। হ্যান্ডেলটি সহজ করুন এবং স্টকটি পাইপ থেকে বেরিয়ে আসা পর্যন্ত স্টকটিকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে দিন।
একটি তারের ব্রাশ দিয়ে থ্রেড পরিষ্কার করুন। একটি থ্রেড গঠন করুন যতক্ষণ না পাইপটি স্টকের শেষের বাইরে প্রায় 1 বা 2টি থ্রেডে প্রসারিত করে। দ্রুত রিলিজ লিভারটি ব্যবহার করে ডাই এবং স্টক সরান। এরপর একটি তারের ব্রাশ দিয়ে থ্রেডটি পরিষ্কার করুন। একটি স্ট্যান্ডার্ড ফিটিং সহ থ্রেডের গঠন পরীক্ষা করুন। বন্ধন সামঞ্জস্য করে থ্রেড খুব টাইট হলে অপারেশন পুনরাবৃত্তি করুন। এখন আসুন আমরা 2 হ্যান্ডেল স্টক এবং ডাইস জর্জেট টাই ব্যবহার করা দেখি। ভাইস খুলুন এবং পাইপ ভাইসে পাইপ ঢোকান। তারপর পাইপ ভাইস বন্ধ করুন এবং এঁটে দিন। সেলফ সেন্টারিং পাইপ গাইড খুলুন এবং পাইপের শেষে স্টকটি স্লাইড করুন। সঠিক স্লাইডিংয়ের জন্য পাইপ গাইডটি সামঞ্জস্য করুন। তারপরে ভর্তি করুন এবং অবস্থানে লক করুন। থ্রেড করা অংশে একটি কাটিং লুব্রিকেন্ট প্রয়োগ করুন। তারপর স্টকের ওপরে ভারী চাপ প্রয়োগ করুন এবং দুটি হ্যান্ডেলকে পাইপ অক্ষের সমকোণে রাখুন। পাইপ অক্ষের সমতলে সমকোণে অবস্থিত পাইপের দিকে ভারী প্রেসার দিয়ে হ্যান্ডেলটি ক্লকওয়াইজ ঘোরান। পাইপে লুব্রিকেন্ট লাগান এবং হাতল ক্লকওয়াইজ ঘোরাতে থাকুন। একটি সকেট দিয়ে পাইপ থ্রেড এবং থ্রেডের দৈর্ঘ্য পরীক্ষা করুন। স্টক এবং ডাই সরান। এরপর একটি তারের ব্রাশ ও কাপড় দিয়ে থ্রেডটি পরিষ্কার করুন। রিক্যাপ: এই পাঠে আমরা আলোচনা করেছি কিভাবে একটি স্ক্রাইবিং ব্লক দিয়ে গর্ত চিহ্নিত করা যায়, স্তম্ভ বা বেঞ্চ ড্রিলিং মেশিন ব্যবহার করে ছিদ্র করা হয়, অভ্যন্তরীণ থ্রেডিংয়ের জন্য ট্যাপ ড্রিলের আকার নির্ধারণ করা হয়, হাতের ট্যাপ এবং একটি ট্যাপ রেঞ্চ ব্যবহার করে অভ্যন্তরীণ থ্রেড সরবরাহ করা হয়, হাতের ট্যাপ ব্যবহার করে অভ্যন্তরীণ থ্রেড কাটা হয়, ডাই সেট প্রদানকারী বাইরে থ্রেড নির্বাচন করা হয় এবং হ্যান্ড টুলগুলি শনাক্ত করা হয়, বাহ্যিক থ্রেড সরবরাহকারী পাইপ এবং এর প্রকারগুলি শনাক্ত করা, বিভিন্ন লকিং ডিভাইস ব্যবহার করা হয়। আমি আশা করি এই ভিডিওটি আপনি পরিষ্কার বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।